পরিষদীয় দলের পর আসল তৃণমূলকে ফের কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। আরো এক ধাপ এগিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ বৈঠক করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। পাল্টা কটাক্ষ করেছে আবার কালীঘাট তৃণমূল। অন্যদিকে ধৃত শওকত মোল্লাকে নিয়ে জীবনতলা বাজারে পুনর্নির্মাণ পুলিশের, আর দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার, আর তাই বুলডোজার দিয়ে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে ভেঙে দিল পুলিশ। এ নিয়ে আমরা আলোচনা করব, স্টুডিওতে তার জন্য অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই ঠিক যে কথা আপনাদের বলছিলাম যে ঋতব্রত তৃণমূল একেবারে কালীঘাট তৃণমূলের থেকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা বৈঠক করলো, এবং সেই বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন যে প্রয়োজনীয় সব নথি কমিশনে দিয়েছি। ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে, দাবি করা হয়েছে ঋতব্রত তৃণমূলের তরফে, এবং তারা আরো বলছেন যে পার্টি চার্টার্ড ব্যুরোক্র্যাট হাইজ্যাক করেছিল, পার্টি পারিবারিক হয়ে গেছিল। মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারাই আসল তৃণমূল। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের শেষে কি বলেছেন শোনাবো। আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। তারা তো আপনাদের জন্য শব্দ ব্যবহার করছে, জনগণ বলছে, এখনো বলছে, মানে মিডিয়ায় বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে না। তবে শুধু এটুকু বলি যে গদ্দার বলছে, গোটা রাজ্যের কোথাও কেউ আমাদের চোর 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 বলছে না। দলের রাশ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে, পরিষদীয় দল ভেঙে খান খান হয়ে গেছে, 20 জন সাংসদ তারা এনসিপিআইতে যোগদান করেছেন, আর এবার কি দলের যে প্রতীক আর তহবিল সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর এই যে আইনি লড়াই, আমি একটু প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে আইন মেনে সমস্ত নথি তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, তাহলে তোমাদের আইনি লড়াই সামনে তো আরো কঠিন হয়ে গেল। তোমার এই চ্যানেলে ঢোকার আগে শওকতের একটা ভিডিও দেখছিলাম এবং সেখানে পিছনে পিছনে গান আসছিল, মাছ চোর মাছ চোর। আমার না ওই গানটা শুনে মনে হলো তৃণমূল চোর, তৃণমূল চোর, ঋতব্রত তৃণমূল চোর। তার কারণ কি, তৃণমূলের অনেককে এখন চোর 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 বলছে। ওই যে ও নিজেও বললো যে গদ্দার বলছে, চোর তো বলছে না, তুই তো পুরো পার্টিটাকেই চুরি করে নেওয়ার ধান্দায় রয়েছি। এবার মুশকিল যেটা রয়েছে যে আমার হঠাৎ করে মনে হলো শিয়ালদা স্টেশনটা বোধহয় রাশিয়ায় চলে গেছে। কেন শিয়ালদা স্টেশন রাশিয়ায় যাবে কেন? এই যে ঋত তৃণমূল ফুল বেঞ্চের সামনে যাচ্ছে বাংলার মানুষকে ফুল করে, একটা ফুল বেঞ্চে বসে গেল বাংলার মানুষকে ফুল করে। 2,60,00,000 মানুষ, ওই তো পার্সোনালিটি কার্ড দিয়ে ভোট দিয়েছে। কালীঘাট তৃণমূল তাহলে কি করছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো সমস্ত ক্ষমতা ছিল, এতজন বিধায়ক বেরিয়ে গেল, সাংসদরা বেরিয়ে গেল। ওই যে চোর চোর তো বলছে না, ওই তো কোমরে দড়ি বেঁধে তো ঘোরাচ্ছে না সন্দীপন সাহা। তার বাড়িতে পরের দিন প্রিয়াঙ্কা টিবরেয়াল চলে গেলেন, কত লোক কত কিছু চোরাচুরি করলো। ওমা, তারপরে প্রিয়াঙ্কা দিকেই দেখা যাচ্ছে না, মানে প্রিয়াঙ্কা দিকেই বোধহয় চুরি করে নিয়ে কেউ চলে গেছে। মানে এই যে অপটিক্স গুলো, এটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না। গতকাল তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মারাত্মক কথা বলেছেন, যদি দরজা খুলে দিই তাহলে তো 77 জনই একেবারে একদম 80 জনের মধ্যে 77 জনই বিদ্রোহী। ও তো পার্সোনালিটি কাল্টে বলছে না, ও তো সমবেত ভাবে বলছে। এবার সেই সমবেতটা ভোটে আবার দাঁড়াক না। ঋতব্রত কি বলছে আর ঋতব্রত কি বলেছিল, তোমরা এক কাজ করো না, এরকম দুটো স্ক্রিন করো, ভোটের সময়কাল ঋতব্রতর ওই পার্সোনালি কাল্ট নিয়ে কথা দেখাও, আর এখন ঋতব্রতর পার্সোনালি কাল্ট নিয়ে দেখাও। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখে ফেলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই সেনাপতিকে দেখে ফেলেছিলেন, যে সেনাপতি যাওয়ার রাস্তাটা এত সুন্দর করে দিচ্ছেন, আজকে 1 মাসের মধ্যে চক্ষু তার খুলে গেল। আমি তো জানতাম একটা লোক আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা বলছো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যখন সিপিএম বহিষ্কার করলো, তারপর তো তৃণমূলের থেকে রাজ্যসভায় পাঠালো, তারপর তো বিধায়কের টিকিট দেওয়া হলো, শুধু জিতলো বিধায়ক হিসেবে। এটা তো দিয়েছে, 100 বার দিয়েছে। আমি আসবো, আবার বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কি বলেছেন একবার শুনবো। ইসিআই এর রুলেই বলা আছে যে
কোনো রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি ছাড়া মিটিং করতে পারবে না, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে কোনো মিটিং সিক করেনি, অ্যাপয়েন্টমেন্ট সিক করেনি, তাহলে কি করে তাদের ফুল বেঞ্চ সেখানে বসতে পারে? আমাদের দলের, তৃণমূল কংগ্রেসের বা যে কোনো রাজনৈতিক দলের কারা অনুমোদিত প্রতিনিধি হবেন এটা ঠিক করার দায়িত্ব সেই দলের। আমাদের দলের তরফে কারা যাবে, অনুমোদিত কারা, সেটা তো আমরা ঠিক করব। সেখানে জ্ঞানেশ কুমার কি করবে? যারা পার্টির অথরিটি ইলেকশন কমিশনের খাতায়, তারা অথরাইজ করেছে বলে আমি তৃণমূল হয়েছি। তাহলে আমি কি করে বলবো যে তারা নয় আমি আসল তৃণমূল? এটা পৃথিবীতে হওয়া সম্ভব? হচ্ছে, কারণ বিজেপির মদতপুষ্ট জ্ঞানেশ কুমার তিনি অশুভ শক্তির প্রতিনিধি হিসাবে তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। স্বপনদা, কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, বলছেন যে পুরোটাই বিজেপির মদত রয়েছে। কুণালদার মাথাটা ঠিক নেই তো এখন, এই কখনো বৃষ্টি কখনো গরম, কুণালদা এখন কোন দিকে কি বলবেন উনি নিজেই ঠিক করতে পারছেন না। মোদ্দা কথাটা হচ্ছে এটা সবই কালীঘাটের মহিমা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে যদি কেউ পা মারাতে না চায়, আমরা তো কিছু করতে পারি না। 20 জন এমপি এনসিপিআইতে, এমএলএদের অধিকাংশ বলবো কেন প্রায় সবাই, 5-10 জন খুচরো খাজরা বাদে বাকি সবাই তারা একটু বলছে আমরা আদি তৃণমূল। তাদের তো নির্বাচন কমিশনের কাছে তারা অনেক আগে চিঠি পাঠিয়েছে, চিঠি পাঠিয়ে বলেছে সংখ্যাগরিষ্ঠতা আমাদের দিকে, সব আমরা, আমাদের দিকে এই নেতারা সবাই, তো স্বাভাবিকভাবে আমাদেরকে প্রতীক দিন, আমাদেরকে আমাদের দলই আদি তৃণমূল ঘোষণা করুন, এবং তহবিল ব্যাংক ব্যালেন্স যা আছে সবগুলো আমাদেরকে অধিকার দিয়ে দিন। তারা তাই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেছেন, নির্বাচন কমিশন দেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, এবং কথা বলার পর তারা এবার বিচার বিশ্লেষণ করবে যে এটা কি হতে পারে, আইনে কি আছে, প্রবিধান কি আছে, সব কিছু তারা দেখে তারা বিচার করবে। এখানে তো আমাদের কিছু দেওয়া নেই, কিন্তু তৃণমূল একটা হাস্যকর জায়গায় পৌঁছে গেছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যদি কেউ দিদির মুখ না দেখতে চায়, আমরা কি করতে পারি ভাই? এখানে দিদি তো এতদিন ধরে রাত 12টার পর তার ক্যাবিনেট বসাতেন, তো রাত 12টার পর সবাই সেখানে হতে দিতেন। সেই লোকগুলো ওই পথ যদি না মারায়, একটা জিনিস হয়েছে, হরিশ চ্যাটার্জি যারা আদি বাসিন্দা তারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, অবাধে যাতায়াত করতে পারছে, শান্তিতে বসবাস করতে পারছে। আর কালীঘাটের মায়ের মন্দিরে কিছুটা ভিড় কমেছিল, ওখানে এখন উপচে ভিড় হচ্ছে। এটাই তো এটাও তো মানে একদিকে ঠিক, ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং হয়েছে আমরা জানি, তারপরে তো 20 জন সাংসদ তারা এনসিপিআইতে যোগদান করেছেন। ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, তিনি দিল্লিতে থাকেন। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যদি কোনো এমপি বলেন, একটা এমপির ব্লক তারা যদি বলেন আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনার বাড়িতে চা খেতে চাই, আলাপ আলোচনা করতে চাই, তো আমরা কি বলবো না ভাই তুমি আসবে না কারণ তুমি তৃণমূল করো, তোমার আসার দরকার নেই? এ কথা হয় নাকি কখনো? তার বাড়িতে যেতেই পারে, যে কোনো এমপি কারোর বাড়িতে যেতেই পারে, এটা তো কোনো অসুবিধা নেই। আর মাথা খারাপ মন্ত্রীর কাছে যাবে, মন্ত্রীর সঙ্গে কথা বলবে, মন্ত্রীর বাড়িতে যাওয়ার পর মন্ত্রীটা যদি চা অফার করবে, তারা চা খেতে পারে, স্যান্ডউইচ খেতে পারে, হতেই পারে। আজকে যদি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমি আপনার কালীঘাটের বাড়িতে আসছি, তো মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি তাকে ডাকে আমার সঙ্গে একবার দেখা করুন, উনি কি দেখা করবেন না? নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? আজকে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে তোমার সঙ্গে দেখা করতে যেতে চাই প্রাক্তন হিসেবে, তো উনি কি বলবেন না আপনি আসবেন না, নবান্নে ঢুকবেন না? এটা হয় নাকি? এটা আমাদের তো কৃষ্টি, আমাদের একটা কালচার, সংস্কৃতি। এখানে পরিস্থিতি যে জায়গায় কে আসল তৃণমূল এবং তৃণমূলের প্রতীক এবং তহবিল কার কাছে থাকবে, এই নিয়ে যে লড়াই কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলে, তা একেবারে চরমে পৌঁছেছে। তবে পদত্যাগী তৃণমূল নেতা তথা আইনজীবী বিশ্বজিৎ দেব কি বলছেন এই নিয়ে, এবং তারই পাশাপাশি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো। এটাতে একটা স্পেসিফিক আইন আছে, সেটা 1968 সালের একটি আইন, যেটাতে বলা হচ্ছে সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। তার 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ইলেকশন কমিশন কি করতে পারে বা কি করতে পারে না, এবং ইলেকশন কমিশনের ওপর সম্পূর্ণ ক্ষমতা দেওয়া আছে যাতে ইলেকশন কমিশন ডিসাইড করতে পারে যে এই ধরনের ডিসপিউট হলে কারা সিম্বল পেতে পারে। ঋতব্রত ব্যানার্জির তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 80 জন সদস্যের মধ্যে তারা ক্লেম করছে প্রায় 70 জন তাদের সাথে, অফিসিয়ালি 65 বলছে, অফিসিয়ালি 65, এবং সেই 65 জনের অ্যাফিডেভিট সহ যদি ইলেকশন কমিশনে
প্রমাণটা দাখিল করতে পারে, তাহলে আমার যেটা মনে হয় অবশ্যই ইলেকশন কমিশন প্যারাগ্রাফ 15 1968 সালের সিম্বল রিজার্ভেশন অর্ডারটা অনুযায়ী অবশ্যই এই সিম্বল কিন্তু ঋতব্রত তৃণমূলকে দিয়ে দেবে। ওরা নিশ্চয়ই চিঠি দিয়েছিল, যার জন্য সবসময় তো ফুল বেঞ্চই ডাকে। আমরা তো যতবার গেছি তখন তো 3 জন জজই থাকে। ফুল বেঞ্চ কেন বলছি? সবসময় আমরা যখনই টাইম চেয়েছি এর আগে তো 3 জনই বসেছিল, তাহলে এটা আলাদা কোনো গুরুত্ব নেই। একটা ইলেকশন কমিশনের কাছে একজন যে বলছে আমি কথা বলতে চাইছি বা আমার একটা কমপ্লেন আছে দিতে চাইছি, সেই ইলেকশন কমিশনার তারও কনস্টিটিউশনাল ডিউটি আছে শোনার, তাও সে যে করবে আমাদেরকে শুনবে, তারপর যা ডিসাইড করবে। কিন্তু আলটিমেটলি আমরা জুডিশিয়ারির উপর ভরসা রাখি। ক্যাবিনেট ফাইল করা আছে ইলেকশন কমিশন ডাকবে, ক্যাবিনেট ফাইল করা আছে ইলেকশন কমিশন। যদি ধরে নিলাম যে ন্যাশনাল কমিটির তর্কের খাতিরে, তাহলে সেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংটা ডাকার কি অন্য কারোর অধিকার আছে মমতা ব্যানার্জি ছাড়া? এবং 26 এই 2026-এ ইলেকশন কমিশনকে ন্যাশনাল কমিটি যারা আছে তাদের চিঠি পাঠিয়ে দেওয়া আছে 26/2/2026। অর্থাৎ প্রদীপদা, এক্ষেত্রে নথি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যার কাছে একেবারে আইন মেনে নথি থাকবে সেটা আগে দেখা হবে, অগ্রাধিকার পাবে, তাই তো? নথি কতজন সংসদ বা সাংসদরা রয়েছেন, এমএলএ রয়েছে, মানে সদস্য সংখ্যা এবং সংগঠনের যে টেকনিক্যাল ডিটেলস, এইগুলো কারদের কাছে বেশি আছে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। তো একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে অনেক সময় এটা মনে করা হচ্ছে যে বিজেপি এখন আছে বলে শিবসেনা ভাঙছে বা তৃণমূল ভাঙছে, বিজেপি পেছন থেকে কাজ করছে। মনে রাখা দরকার যে ভারতের ইতিহাসে বিজেপি যখন ছিল না, জাতীয় কংগ্রেসের সময়ও কিন্তু এই ধরনের সংকট তৈরি হয়েছিল। ইন্দিরা গান্ধীর নেতৃত্ব নিয়ে বিক্ষুব্ধ হয়েছিল, ইলেকশন কমিশনের কাছে গেছে, তখন প্রতীক ফ্রিজ করা ছিল কয়েকদিনের জন্য, এইগুলো ঘটনা রয়েছে। ফলে এমনটা নয় যে বিজেপি এটা করছে, দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভে হলে সেখানে ইলেকশন কমিশনের কাছে যেতে পারে, এর ইতিহাস ভারতে রয়েছে। এবারে ঋতব্রত যে তৃণমূল কংগ্রেসকে লিড করছেন, তিনি আজকে যে গেছেন তার কিন্তু একটা টেকনিক্যাল ডিটেলস আছে যে তিনি চিঠি দিয়েছেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করেছেন, তারপরে তারা সময় চেয়ে তাদের দাবি পেশ করেছে। ইলেকশন কমিশন এবারে কি করবে, তাদেরকে নিশ্চয়ই আরও বিচার বিশ্লেষণ করতে হতে পারে। কালীঘাট তৃণমূলের সদস্যদের তারা ডাকতে পারেন, যে বিষয়টা নিয়ে তাদের ওপিনিয়ন কি সেটা জানতে পারেন, এবং অবশ্যই শেষ অবধি ইলেকশন কমিশনকেই চিন্তা করতে হবে যে তারা কোনো একটা পক্ষকে প্রতীক দেবে নাকি এখন এটাকে আদালতে যদি কেউ চলে যায় আবার এই দুই গোষ্ঠীর মধ্যে, এটা এই যে সামনে যে বিভিন্ন বাই ইলেকশন হতে পারে বা ইলেকশন হবে, সেই ইলেকশনগুলোকে কি আদৌ তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করতে পারবে নাকি পুরো তৃণমূল কংগ্রেসকেই বাইরে রাখা হবে এই বিবাদ নিয়ে, এইটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ফলে নিজেদের বিবাদে দল হিসাবে, বিরোধী হিসাবে যে পরিসর যা পশ্চিমবঙ্গের মানুষেরা তাদেরকে দিয়েছিল, সেই পরিসরটা নিয়ে তারা ছেলে খেলা করছে। এই নিজেদের মধ্যে বাদ বিতণ্ডায় এমন হতেই পারে যে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী পরিসরটাই ভালোভাবে আর পেতে পারেন না, বা কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যেই সীমিত থাকবে তাদের যে আশা ভরসাটা। ফলে এই জায়গায় কিন্তু ইমিডিয়েট আমার মনে হয় যারা কালীঘাট তৃণমূলে আছেন তাদেরকে যেতে হবে ইলেকশন কমিশনের কাছে এবং কোর্টে, আদালতের কাছে অবশ্যই যেতে হবে। না হলে কিন্তু যদি আদালতকে এর মধ্যে না আনা হয় তাহলে ইলেকশন কমিশন যা বলবে সেটাকেই মেনে নিতে হবে। আর ইলেকশন কমিশন নথির ভিত্তিতে বলবে, কাগজের ভিত্তিতে বলবে, যাদের কাছে সদস্য সংখ্যা, সংগঠনের যে টেকনিক্যাল ডিটেলস ঠিকঠাক আছে তাদের দিকে ইলেকশন কমিশন থাকবে। একদম। সন্দীপন সাহা, ঋতব্রত তৃণমূলের, তিনিও আজকে বলছেন যে অধিকাংশ বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন, এবং সৌগত রায় তিনি কি বলছেন শোনাবো। দেখুন, 22শে জুন 2026 আমাদের একটি মিটিং হয় কলকাতায়। সেখানে ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক পদ্ধতিতে এনসিডব্লিউ তৈরি করা হয় এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে ওখানে তারা মনোনীত করেন এবং তাকে নির্বাচিত করেন। আমরা সেই মর্মেই চিঠি দিয়েছিলাম, সেটা নিয়েই আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত ছিলেন। আমরা সেই কথাগুলোই তুলে ধরেছি এবং তারা আমাদের কথা খুব পেশেন্টলি আমাদের কথা শুনেছেন। নির্বাচন কমিশনকে জানানোর বিষয় এটাই যে আমাদের এনসিডব্লিউ নতুন করে তৈরি হয়েছে এবং সেটা সর্বসম্মতিতে তৈরি হয়েছে এবং সেই এনসিডব্লিউ মাননীয় অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে করে তুলে ধরেছেন, নির্বাচিত করেছেন। আমরা প্রিন্সিপাল অপোজিশন এই স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়ে গেছি। চেয়ারপারসন বা জেনারেল সেক্রেটারি
এটা তো এনসিডাব্লিউ ঠিক করবেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা তৈরি হয় তারা ঠিক করবেন। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে, সিদ্ধান্ত নিয়েছেন কারা জেনারেল সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, তো সেই সিদ্ধান্তই তো থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মানে মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে 3 জন নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে। আমরা জানতে চাই যে এর আগে কি এরকম লোকেরা দেখা করেছে? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনো স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ একদিকে ঋতব্রত তৃণমূল, তারা বলছেন যে তারাই তৃণমূল, অন্যদিকে আবার কালীঘাট তৃণমূলের যেটা বক্তব্য যে এখান থেকে কাউকে স্বীকৃত প্রতিনিধিকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়নি। তাহলে যারা বিক্ষুব্ধ, যারা ভেঙে গেছে, তারা কিভাবে নির্বাচন কমিশনে গিয়ে একদম ফুল বেঞ্চের সঙ্গে তারা বৈঠক করেন? এই টানাপোড়েন চলছে। আবার এরই মধ্যে তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে মঙ্গলবারের মধ্যে তা এবার রাজ্যকে জানাতে হবে। তদন্তে কি কি পাওয়া গেছে, কি তথ্য প্রমাণ আছে, রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য, নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিয়েছেন আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছেন। শীর্ষেন্দু দা, মানুষরা যে কর্মীরা এতদিন পতাকা বহন করে পথে হাঁটলো, তারা ভাবছে যে কোনটা আসল, কোনটা নকল, কোনটা শুধু জবরদখল, এই জায়গাতে এসছে। কিন্তু ইলেকশন কমিশন এটা ঠিক করবে 1968 সালের 15 নম্বর অনুচ্ছেদে সংখ্যাগরিষ্ঠতা, তাদের গঠনতন্ত্র বা সংবিধান, সেটা দেখে এমএলএ এমপি কাদের। এটাতে দেখা যাচ্ছে যে ঋত তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা অনেক এগিয়ে আছে, সেই জন্য সেদিকেই হয়তো ভারটা বেশি। প্রতীক বলুন, অ্যাকাউন্ট বলুন। আজকে কলকাতা হাইকোর্টে 3টে তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, সেটা নিয়ে, এবং জজ কিন্তু বলেছেন যে 28শে জুন সন্ধে 6:30টায় যে অভিযোগ এলো আর পরের দিন ব্যাংক সেটা ফ্রিজ করে দিল। এটা কেন হলো? তার আগে কেন অভিযোগ আসেনি, সেটা কেন করেননি ব্যাংককে? এইটাই মঙ্গলবারের মধ্যে রাজ্য সরকারকে বলা হয়েছে যে এই হলফনামাটা দিতে। বিচারপতি, মাননীয় বিচারপতি, তিনি তো প্রশ্ন করছেন যে এই 3টি অ্যাকাউন্ট যদি ফ্রিজ না করা হয় তাহলে কি তদন্ত করা সম্ভব? এই প্রশ্নটাও তিনি করেছেন। অবশ্যই করেছেন, এটা ফার্স্ট বলেছেন। তারপরে তিনি ওটা বলেছেন যে মানে যে আইনজীবীরা বললেন যে কেন এটা করা হবে, আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিংবা তাকে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হোক, বলে এই দল মতভেদে আমার আদালত এটা দেখছে না। আদালত জানতে চাইছে সেটা হচ্ছে আজকে মানে আগের দিন অভিযোগ হলো, কেন পরের দিন হলো না সেটা জানতে চাইছেন। আর জানতে চাইছেন যে কত টাকা এটাতে আছে, এই তহবিলে আছে, সেটা মঙ্গলবারের মধ্যে সেটা হলফনামা দিয়ে জানাতে হবে, এবং পরবর্তী শুনানি হচ্ছে বুধবার। সেখানে কিন্তু বারবার বলছেন যে দল যে জায়গাতে এসেছে, দলের যদি 2টি গোষ্ঠী হয়, সেই গোষ্ঠীর মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ, এটা নিয়মে আইনে আছে। সুপ্রিম কোর্টে একটা 1971 সালে সাদিক আলী ভার্সেস ইলেকশন কমিশন একটা মামলা হয়েছিল, সেই মামলাতেও বারবার বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠ যেখানে, সংবিধান গঠনতন্ত্র যেখানে তাদের প্রতিনিধি যেখানে বেশি, সেই বেশির জায়গায়, সেই সংখ্যাগরিষ্ঠতার জায়গায়, সেখানেই কিন্তু দল এবং প্রতীক এবং তহবিল তাদের কাছেই থাকবে। সেটা ইলেকশন কমিশন ঠিক করবেন। এবার ইলেকশন কমিশন যদি এটা দেখেন যে 2 দলের মধ্যে কারোরই কিছু নেই, সেটা কিন্তু ইলেকশন কমিশন এই প্রতীক এবং তহবিল সেটা ফ্রিজ করে রাখবেন। একদম এই প্রতীক। আর আমি শুধু একটা সংশোধন করছি যে 2023-এর শিবসেনার ভাঙার সময়
ঠিক একই স্ট্যান্ড নির্বাচন কমিশন নিয়েছিল, যাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি এমপি বা এমএলএ যারা আছে এবং না। তাদেরকেই তারা স্বীকৃতি দিয়েছিল। এক্ষেত্রে এটি এক্ষেত্রেও তাই। 93তম সংবিধান সংশোধনী একটা একদমই এই 91তম প্রতীক সংবিধান আর সংশোধনী তহবিল একটাও নিয়ে দরকার। টানাপোড়েন চলছে। এই প্রতীক আর তহবিল কার কাছে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এ রাজ্যে পালা বদলের পর দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। একদিকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করার পর আজকে যে ছবি ধরা পড়ল জীবনতলা বাজারে, তাকে নিয়ে পুনর্নির্মাণ করেছে পুলিশ। অন্যদিকে তার ছেলের যে বেআইনি ক্যাফে তা আজকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ফিরবো, দেখাবো আপনাদের একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।